হিটলারের শেষ ইচ্ছা। যেহেতু আমি আমার সংগ্রামমুখর জীবনে বিয়ে করার মতো দায়িত্ব পালন করার কথা ভাবতে পারিনি, তাই আমি জীবনের অস্তাচলগামী মুহূর্তে আমার অবরুদ্ধ জীবনের সুখ অংশের অংশীদার হতে স্বেচ্ছায় যে আমার বাংকারে এসেছে তাকে, অর্থাৎ ইভা ব্রাউনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। সে তার ইচ্ছা অনুযায়ী স্ত্রী হিসেবে আমার সঙ্গে জীবন দিতে চায়। আমাদের জনগণের কল্যাণে আমরা এতদিনে যা হারিয়ে ফেলেছি, হয়তো এ বিয়েতে তার কিছুটা লাঘব হবে। আমাদের যা সম্পদ হয়েছে তার কোনো মূল্য থাকলে সেগুলোর মালিক হবে দল। দল ধ্বংস হয়ে গেলে মালিক হবে রাষ্ট্র। রাষ্ট্র ধ্বংস হয়ে গেলে সেখানে আমার সিদ্ধান্ত নেওয়া নিষ্প্রয়োজন। আমি সারা জীবন যেসব চিত্রকর্ম সংগ্রহ করেছি, সেগুলো আমি নিজের জন্য সংগ্রহ করিনি। সেগুলো আমি নিজের জন্য সংগ্রহ করিনি। সংগ্রহ করেছিলাম ডোনাউ এ আমার নিজ শহর অঞ্চলের একটি সংগ্রহশালা সম্প্রসারণের জন্য। আমি আন্তরিকভাবে আশা করি আমার অনুরোধ যথাযথভাবে রক্ষা করা হবে। আমি আমার দলের বিশ্বস্ত সহকর্মী মার্টিন বুরম্যানকে আমার প্রতিনিধি হিসেবে মনোনীত করছি। এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ আইনগত কর্তৃত্ব তাকে দেওয়া হলো। আমার ভাই ও বোন, সর্বোপরি আমার স্ত্রী, মা এবং আমার বিশ্বস্ত সহকর্মী, বিশেষ করে আমার পুরনো সচিব ফ্রাউ উইন্টার, যারা তাদের কাজের মাধ্যমে দীর্ঘদিন আমাকে সহায়তা দিয়েছে, তাদের সংসার জীবনে যদি কোনো জিনিসের আবেগঘন মূল্য থাকে অথবা প্রয়োজনে বলে মনে হয়, তাও বোরম্যানকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলো। শত্রুর হাতে বন্দী হওয়ার অসম্মান এড়িয়ে যেতে আমি ও আমার স্ত্রী সহমরণে যাচ্ছি। আমাদের ইচ্ছা যে আমাদের লাশ সেখানে অতিবিলম্বে পুড়িয়ে ফেলা হবে, যেখানে আমি আমার জাতির জন্য বিগত 12টি বছর দিনরাত কাজ করেছি। বার্লিন, 29 এপ্রিল 1945, রাত 4টা। স্বাক্ষর এ. হিটলার। সাক্ষী ডক্টর জোসেফ গোয়েবলস, মার্টিন বোরম্যান, কর্নেল নিকোলাস ভন বিলো। হিটলারের রাজনৈতিক দলিলের প্রথম অংশ। প্রথম মহাযুদ্ধে যা রাইখের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তখন থেকে একজন নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক হিসেবে জাতির সেবায় আমি 30টি বছর কাটিয়েছি। এই 3 দশক আমার কর্ম, চিন্তা ও শ্রম সবই ছিল আমার জাতির মঙ্গলের জন্য। আমার জাতি আমাকে কঠিন সিদ্ধান্ত গ্রহণে শক্তি জুগিয়েছে, যার দৃষ্টান্ত বিরল। এই 3 দশকে আমি জাতির সেবায় আমার জীবন, শখ, কর্মশক্তি ও স্বাস্থ্য সবই বিলিয়ে দিয়েছি। আমি অথবা জার্মানির কেউ যুদ্ধ চায়নি। এ যুদ্ধ সবই আন্তর্জাতিক রাষ্ট্রনায়করাই চেয়েছিলেন এবং উস্কে দিয়েছিল, যারা হয়তো ছিলেন ইহুদি বংশোদ্ভূত, নয়তো ছিলেন ইহুদি স্বার্থের প্রতিভু। আমি অস্ত্র নিয়ন্ত্রণ এবং সীমিতকরণের বহু প্রস্তাব দিয়েছি। এসব প্রস্তাব পর্যালোচনা করলে আগামী দিনের বংশধর যুদ্ধ শুরু হওয়ার দায়িত্ব আমার উপর চাপাতে সক্ষম হবে না। প্রথম মহাযুদ্ধ শেষ হওয়ার পর আমি কখনো চাইনি যে দ্বিতীয় মহাযুদ্ধ বাধুক, ইংল্যান্ড অথবা আমেরিকা আক্রান্ত হোক। শত শত বছর পার হলেও আমাদের শহর ও স্মৃতিসৌধ থেকে ঘৃণা উত্থিত হবে তাদের বিরুদ্ধে, যারা এ যুদ্ধের জন্য চূড়ান্তভাবে দায়ী। জার্মান পুলিশ যুদ্ধ শুরু হওয়ার 3 দিন আগে আমি আন্তর্জাতিক তত্ত্বাবধানে সার নিয়ে সৃষ্ট বিরোধ যেভাবে মীমাংসা করা হয়েছিল, সেভাবেই দুটি দেশের বিরোধ নিষ্পত্তির জন্য বার্লিনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের কাছে প্রস্তাব দিয়েছিলাম। আমার এই প্রস্তাবের কথা কারো অস্বীকার করা সম্ভব নয়, কিন্তু আমার প্রস্তাব অগ্রাহ্য করা হয়, কারণ ব্রিটিশ রাজনীতির
নেতৃস্থানীয় অংশ যুদ্ধ চেয়েছিলেন। তারা যুদ্ধ চেয়েছিলেন দুটি কারণে, এক অস্ত্র বিক্রি এবং ব্যবসা বাণিজ্য, এবং আরেকটি হচ্ছে আন্তর্জাতিক ইহুদি গোষ্ঠীর প্ররোচনা। আমি স্পষ্ট করে দিয়েছিলাম, এই রক্তাক্ত যুদ্ধের মূল হোতা আন্তর্জাতিক ইহুদি চক্রান্তকারীদের ফাঁদে পা দিয়ে ইউরোপীয় দেশগুলো এ যুদ্ধে জড়িয়ে পড়লে দায়িত্ব তাদেরই বহন করতে হবে। আমি এটা সন্দেহাতীতভাবে স্মরণ করে দিয়েছিলাম যে এ যুদ্ধে ইউরোপের লাখ লাখ আর্য সন্তান অনাহারে মারা গেলে, বয়স্ক লোকের মৃত্যু হলে, কিংবা হাজার হাজার শিশু ও মহিলা ভস্মীভূত হলে এবং শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হলে ইহুদিদের অনুশোচনা করতে হবে। 6 বছর যুদ্ধের পর আমি রাইখের রাজধানী বার্লিন ত্যাগ করতে পারি না। আমার বাংকারের শত্রু হামলা মোকাবেলা করার মতো সৈন্য খুবই সামান্য হওয়ায় এবং আমাদের প্রতিরোধ ক্রমশ দুর্বল হয়ে পড়ায় আমি এ শহরে যারা এখনও অবস্থান করছেন তাদের অনুরূপ ভাগ্য বরণ করতে চাই। আমি শত্রুর হাতে ধরা পড়তে চাই না। আমি বার্লিনে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছি। ফুয়েরার এবং চ্যান্সেলর হিসেবে আমার মর্যাদা রক্ষা করা সম্ভব না হলে আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আমার নামে সৈন্যরা ফ্রন্টে লড়াই করেছে, মহিলারা ঘরে এবং কৃষক এবং শ্রমিকেরা বাইরে পরিশ্রম করছে। এটা এক অনন্য ইতিহাস। আমি আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি এই আশা ব্যক্ত করছি যে আপনারা কোনো অবস্থাতে এই সংগ্রাম পরিত্যাগ করবেন না। আপনারা মহান ক্লোজউইজের ঘাঁটি বংশধর হিসেবে পৃথিবীভূমির শত্রুদের বিরুদ্ধে যে কোনো স্থানে সংগ্রাম অব্যাহত রাখবেন। আমার মরণে কোনো দুঃখ নেই। অনেক নারী পুরুষ আমার সঙ্গে মৃত্যুবরণ করার জন্য এখানে সমবেত হয়েছিলেন, কিন্তু আমি তাদের সে অনুমতি দেইনি। আমি তাদের জাতির বৃহত্তম সংগ্রামের অংশ নিতে পরামর্শ দিয়েছি। জাতীয় সমাজতন্ত্রের যে চেতনা আমাদের সৈন্যরা উজ্জীবিত, সেই চেতনা শক্তিশালী প্রতিরোধ করে তুলতে আমি সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের অনুরোধ করেছি। আমি তাদের একথাও জানিয়েছি যে এ সংগ্রামের স্থপতি স্রষ্টা হিসেবে ক্ষমতা ত্যাগ কিংবা কাপুরুষের মতো বন্দী হওয়ার চেয়ে মৃত্যুই আমার কাছে উত্তম। আমাদের নৌবাহিনী প্রতিরোধ লড়াইয়ে যে নজির স্থাপন করেছে, আমাদের কোনো জেলা বা শহরের সম্ভাব্য আত্মসমর্পণের ক্ষেত্রে জার্মান সৈন্যরা সম্মানের সেই আচরণবিধি অনুসরণ করবেন বলে আমি কামনা করি। আমি আশা করি সকল কমান্ডার আমৃত্যু বিশ্বস্ততার সঙ্গে কর্তব্য পালন করে উজ্জ্বল উদাহরণ স্থাপন করবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন। রাজনৈতিক দলিলের দ্বিতীয় অংশ। আমি আমার মৃত্যুর পূর্বে রাইখ মার্শাল হেরম্যান গোয়েরিংকে দল থেকে বহিষ্কার করছি এবং 1941 সালের 29শে জুন ঘোষিত ডিক্রির আওতায় তিনি যেসব সুযোগ সুবিধা ভোগ করতেন সেগুলো থেকে তাকে অব্যাহতি দিচ্ছি। 1939 সালের 1 সেপ্টেম্বর রাইখস্টাগে প্রদত্ত আমার বিবৃতি বলে আমি অ্যাডমিরাল ডুয়েনিস্টকে রাইখের প্রেসিডেন্ট এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিকার নায়ক হিসেবে নিযুক্ত করছি। আমি আমার মৃত্যুর পূর্বে সাবেক রাইখ ফুয়েরার এসএস এবং স্বরাষ্ট্রমন্ত্রী হেনরিচ হিমলারকে দল এবং রাষ্ট্রের সকল পদ থেকে অব্যাহতি দিচ্ছি। আমি গলিটার্ড কার্ল হ্যাঙ্কিনকে রাইখ ফুয়েরার এসএস এবং জার্মান পুলিশ প্রধান এবং গলিটার পল গিয়েলারকে রাইখ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত করছি। আমার প্রতি আনুগত্যহীনতা ছাড়াও গোয়েরিং এবং হিমলার শত্রুর সাথে গোপনে আলোচনা এবং বেআইনিভাবে নিজেরা ক্ষমতা দখলের চেষ্টা চালানোর মাধ্যমে দেশ এবং জাতির অপূরণীয় ক্ষতি করেছেন।
এগুলো তারা করেছেন আমার অজ্ঞাতে এবং আমার মতের বাইরে। হিটলার পরে নয়া সরকারের সদস্যের নাম ঘোষণা করেন। মার্টিন বোরম্যান এবং গোয়েবলসের মতো বেশ কিছু লোক সস্ত্রীক নিজের ইচ্ছায় আমার সঙ্গে যোগ দিয়েছিলেন। তারা কোনো পরিস্থিতিতে রাইখের রাজধানী ত্যাগ করতে চাননি, বরং তারা আমার সঙ্গে মরতে প্রস্তুত। তবে আমি অবশ্যই তাদেরকে আমার অনুরোধ রক্ষা করতে বলব। তাদের আবেগের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ স্থান দিতে হবে। সহযোদ্ধা হিসেবে তাদের কর্ম এবং আনুগত্যের মাধ্যমে মৃত্যুর পর তারা আমার সঙ্গী হবেন। আমি বিশ্বাস করি আমার আত্মা তাদের মধ্যে বেঁচে থাকবে এবং তাদের অনুসরণ করবে। আমি চাই তারা কর্মে কঠোর হবেন, তবে অন্যায় করবেন না। সর্বোপরি তারা তাদের কাজে কখনো ভীতির কাছে নতি স্বীকার করবে না এবং তারা জাতির সম্মানকে বিশ্বের সব কিছুর ঊর্ধ্বে স্থান দেবেন। শেষ কথা হলো, তাদেরকে এ সত্য মানতে হবে যে আমাদের কর্ম যা একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের অব্যাহত প্রচেষ্টা, তা আগামী শতাব্দীতে আমাদের আদর্শের প্রতিনিধিত্ব করবে। প্রতিটি ব্যক্তিকে একটি অভিন্ন স্বার্থে কাজ করতে হবে এবং এ লক্ষ্যে একটি বাধ্যবাধকতার আওতায় নিজের সুখ এবং সুবিধাকে বিসর্জন দিতে হবে। আমি সকল জার্মান, সকল ন্যাশনালিস্ট, সোশ্যালিস্ট এবং সশস্ত্র বাহিনীর সকল সদস্যের প্রতি, নয়া সরকার এবং এ সরকারের প্রেসিডেন্টের প্রতি বিশ্বস্ত হতে এবং আমৃত্যু আনুগত্য প্রদর্শন করার আহ্বান জানাচ্ছি। সকল জাতির সার্বজনীন বিস্ফোরককারী আন্তর্জাতিক ইহুদিবাদের নির্মম বিরোধিতা এবং জাতির বিশুদ্ধতা রক্ষায় আইন প্রয়োগে শৈথিল্যের পরিচয় দেওয়ায় আমি জাতির ওইসব নেতৃবৃন্দ এবং তাদের আওতায় যারা কাজ করছেন তাদের অভিযুক্ত করছি। বার্লিন, প্রদত্ত 29 এপ্রিল 1945 ভোর 4টা। অ্যাডলফ হিটলার। সাক্ষী গোয়েবলস, মার্টিন বোরহ্যাম, উইলহেম বার্গডর্ফ, হ্যান্স ক্র্যাবস।